আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের সাধারণ জ্ঞানের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা মধ্যযুগের রাজনৈতিক যে ইতিহাস সেটা শুরু করেছিলাম। তো আমরা 1206 থেকে 1526 সাল পর্যন্ত, অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধ পর্যন্ত দিল্লি সালতানাত শেষ করেছিলাম, অর্থাৎ দিল্লিতে কারা শাসন করেছিল সেটা সম্পর্কে পড়েছিলাম। তো এই 1206 থেকে 1526 মধ্যে দিল্লিতে শাসন করছে যেটা আমরা সেটা পড়েছি, কিন্তু বাংলায় যে ইখতিয়ারউদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খলজি রাজা লক্ষণ সেনকে পরাজিত করার পর কারা কারা শাসন করছে, এখন আমরা এই বাংলার শাসনামলটা পড়ব। তো চলুন শুরু করা যাক। এখন দিল্লিতে অর্থাৎ ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন হয়েছিল মোহাম্মদ বিন তুগলক। উনি রাজা পৃথ্বীরাজকে পরাজিত করার মাধ্যমে, অর্থাৎ তরাইনের দ্বিতীয় যুদ্ধে 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজকে পরাজিত করার মধ্য দিয়ে মূলত ভারতীয় উপমহাদেশে মুসলমানদের শাসনের সূচনা হয়। কিন্তু সেটা দিল্লিতে ঘটেছিল। এখন আমাদের এই বাংলা সব সময় আলাদা ছিল, মানে বেশিরভাগ সময়ে। অর্থাৎ আমরা যদি মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস পড়ি, দেখবেন বাংলা একদিকে, দিল্লি সবসময় অন্যদিকে থাকে। অর্থাৎ বাংলা একটু স্বাধীনচেতা ভাব থাকে তাদের মধ্যে। আমরা পড়েছিলাম সর্বশেষ যে রাজা লক্ষণ সেনকে 1204 সালে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি পরাজিত করে এবং বাংলা মুসলমানের শাসনের সূচনা করে। তাহলে আমরা বলতে পারি বাংলায় মুসলমানের আগমন ঘটে কত সালে? 1204 সালে। এই মোহাম্মদ বিন বখতিয়ার খলজি কাকে? রাজা লক্ষণ সেনকে পরাজিত করে মূলত এই বাংলা মুসলমান শাসনের সূচনা করে। এই লক্ষণ সেন ছিল বাংলার সর্বশেষ হিন্দু রাজা, অর্থাৎ সেন বংশের সর্বশেষ রাজা। তো এই ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1206 সালে মৃত্যুবরণ করে। তাহলে আমরা বলতে পারি বাংলায় মুসলমান শাসনের সূচনা করে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তো আমরা এক নজরে বাংলায় যে মুসলিম শাসনের চিত্রগুলো এগুলো একটু দেখব। দেখেন কারা কারা শাসন করেছিল বাংলায়। তুর্কি শাসন, সুলতানি আমল, আফগান শাসন এবং মুঘল আমল। এই চারটা শাসন একদম চলে যাবে 1757 সাল পর্যন্ত, অর্থাৎ ইংরেজ শাসনের পূর্ব পর্যন্ত আমরা মূলত এই মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস পড়ব। এবং বাংলায় যে মুসলিম শাসনের চিত্র সেটা মূলত 1757 সাল পর্যন্ত আমাদেরকে পড়তে হবে। তো আমরা দেখি একটু তুর্কি শাসনে যদি দেখি, এরা 1204 থেকে 1338 পর্যন্ত এই তুর্কিরা শাসন করে। এর মধ্যে খিলজি বংশ ছিল। দিল্লির মুসলিম শাসকদের অধীনে মামলুক শাসন, অর্থাৎ যারা দাস বংশ, তারাও বাংলা একটু মোটামুটি শাসন করেছিল। এটা 1227 থেকে 1287 পর্যন্ত। এরপরে 1338 থেকে 1538 পর্যন্ত সুলতানরা শাসন করে। আফগান শাসন অর্থাৎ 1538 থেকে 1576, যে আফগানিস্তানের যারা আছে আফগান সেনারা এটা শাসন করে। এরপরে শুরু হয় 1576 থেকে 1757 সাল পর্যন্ত মোগল আমল শুরু হয়। আমরা এখন বাংলার ইতিহাসটা একটু পড়ব, যে বাংলা মুসলিম শাসনের সূচনার পরে বাংলা কীভাবে শাসন হয়েছে সেটা একটু দেখব। দেখেন আমরা বলছি প্রথমে তুর্কি শাসন। তাহলে এই যুগের শাসনকর্তাদেরকে পুরোপুরি স্বাধীন বলা যাবে না। কেন? কারণ এই শাসকদের সকলেই দিল্লির সুলতানদের অধীনে বাংলার শাসনকর্তা হয়ে এসেছিল। অর্থাৎ আমরা যে দিল্লিতে স্বাধীন সুলতানি আমল পড়েছিলাম, দিল্লি যে শাসন করছে, মূলত দিল্লির ওই সুলতানরাই মূলত কী করছে, এদেরকে এই তুর্কি শাসনের সময় এদেরকে বাংলায় শাসনকর্তা হিসেবে পাঠিয়েছিলেন। সো আমরা তাদেরকে এই জন্য স্বাধীন বলতে পারবো না। স্বাধীন হইতে হলে সে নিজের মতো করে ওই রাজ্য বা প্রদেশ শাসন করতে হবে। সে কারো অধীনে থেকে যদি শাসন করে তাহলে তাকে আমরা স্বাধীন শাসনকর্তা বলতে পারবো না। তাহলে এই যে মুসলিমরা শাসন করছিল এই সময়, এই যুগ ছিল বিদ্রোহ এবং বিশৃঙ্খলাপূর্ণ। তো এই বিদ্রোহ এবং বিশৃঙ্খলাপূর্ণের অবস্থা দেখে ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানি বাংলাদেশের নাম দিয়েছিলেন বুলগাকপুর, যার অর্থ বিদ্রোহের নগরী। তাহলে আমরা বলতে পারি
বাংলার নাম বুলগাকপুর বা বিদ্রোহের নগরী দিয়েছেন জিয়াউদ্দিন বারহানি। উনি কেন এই কথা বলছিলেন যে এই যে তুর্কি শাসনরা এই সময় শাসন করেছিল, এই যুগে প্রচুর গণ্ডগোল, বিশৃঙ্খলা, বিদ্রোহ, মারামারি, কাটাকাটি বেশি হয়েছিল। এই জন্য এই যুগকে মূলত, অর্থাৎ এই সময়টাকে জিয়াউদ্দিন বারহানি বলেছিলেন যে বুলগাকপুর, যার অর্থ বিদ্রোহের নগরী। তো দেখেন, প্রথমে আমরা একটু বাংলা শাসনের চিত্র, যেমন খিলজি শাসন। খিলজি শাসনের একজন হলো ইয়স খলজি। তো উনি কি করছেন, দেবকোট থেকে গৌড় বা লখনৌতিতে রাজধানী স্থানান্তর করেন। আর বাংলায় মুসলমান শাসকদের মধ্যে ইয়স খলজি নৌবাহিনীর গোড়াপত্তন করেন। তাহলে এখানে গুরুত্বপূর্ণ হলো এটা যে বাংলায় নৌবাহিনীর গোড়াপত্তন করেছিলেন কে? এই ইয়স খলজি। এবার বাংলায় স্বাধীন সুলতানি আমল দেখেন, আমরা ওই সময় পড়ছিলাম দিল্লির স্বাধীন সুলতানি আমল, কিন্তু আমরা বাংলাকে সবসময় আলাদাভাবে দেখছি, অর্থাৎ আলাদাভাবে রাখা হয়েছে। এবার বাংলায় স্বাধীন সুলতানি আমল, অর্থাৎ দেখেন দিল্লির যে সুলতানরা ছিল তারা কিন্তু দিল্লি শাসন করছিল পুরা ভারতবর্ষ, শুধু বাংলা ছাড়া। 1338 থেকে 1538, প্রায় 200 বছর বাংলাকে নিজেদের শাসনে রাখতে পারেনি। তাহলে দেখেন, এই যে এই সময় কি করছে, দিল্লির সুলতানরা কিন্তু এই 200 বছর বাংলাকে শাসন রাখতে পারে নাই। তার মানে বাংলা স্বাধীনভাবে শাসন হয়েছে, অর্থাৎ ওই সময় বাংলা যে মুসলিম শাসকরা শাসন করছিল, এটাই মূলত বাংলায় স্বাধীন সুলতানি আমল। আমরা স্বাধীন সুলতানি আমল, অর্থাৎ সুলতানি আমল বলতে কি বলেছিলাম, যে যারা দিল্লি সুলতানি আমল বলতে বুঝছি যারা দিল্লিতে মুসলমান শাসকদের যে শাসন ছিল সেটাই মূলত এই দিল্লি সুলতানি আমল। আর বাংলায় যারা মুসলিমরা শাসন করছে তারা এই বাংলায় স্বাধীন সুলতানি আমল নামে পরিচিত হবে। তাহলে এখন আমরা বাংলার স্বাধীন সুলতানি আমলটা একটু পড়ব। ফখরুদ্দিন মোবারক শাহ, আমরা আগেই বলেছিলাম 1338 থেকে 1538, এই 200 বছর দিল্লির সুলতানরা কিন্তু এই বাংলা প্রদেশটাকে তাদের আন্ডারে রাখতে পারেন নাই, অর্থাৎ বাংলা স্বাধীনভাবে শাসন হয়েছিল। তো আমরা প্রথমে দেখেন 1338 থেকে 1349, ফখরুদ্দিন মোবারক শাহ, এই যে তারা কিন্তু স্বাধীন। আমরা এখন যাদেরকে পড়ব তারা স্বাধীন, কারণ তারা কারো অধীনে ছিল না। দিল্লি সুলতানা কিন্তু তাদেরকে অধীনে রাখতে পারে না। এর আগে আমরা পড়েছিলাম কি, যে যারা তুর্কিরা শাসন করছে, তুর্কিরা কিন্তু দিল্লি সুলতানদের অধীনে শাসন করছিল, তো তারা পুরোপুরি স্বাধীন ছিল না। ঠিক আছে, এখন যারা স্বাধীন করবে তারা কিন্তু দিল্লির সুলতানদের অধীনে না। তাহলে আমরা বলতে পারি এখন যারা শাসন করবে তারা হলো বাংলার স্বাধীন সুলতান। তাহলে আমরা প্রথমে বলতে পারি ফখরুদ্দিন মোবারক শাহ 1338 সালে সোনারগাঁ, অর্থাৎ বর্তমান নারায়ণগঞ্জে যে সোনারগাঁ রয়েছে, সোনারগাঁয়ের শাসনকর্তা ছিল বহরাম খান। এই ফখরুদ্দিন ছিল মূলত এই বহরাম খানের বর্মরক্ষক। তাহলে যখন এই সোনারগাঁয়ের শাসনকর্তা বহরাম খান মারা যান, তখন কি করেন, এই ফখরুদ্দিন মোবারক শাহ সোনারগাঁয়ের সিংহাসনে আরোহণ করেন। এই ফখরুদ্দিন মোবারক শাহ ছিল মূলত ফকরা নাম, তার নাম ছিল ফকরা, এই যে ফকরা। পরে তিনি যখন ক্ষমতায় বসেন তখন তিনি এই ফখরুদ্দিন মোবারক শাহ নাম ধারণ করেন। তাহলে তিনি হলো বাংলার প্রথম স্বাধীন সুলতান। তাহলে আমরা বলতে পারি বাংলার প্রথম স্বাধীন সুলতানকে এই ফখরুদ্দিন মোবারক শাহ। এই সুলতান কেন বলছি আমরা, এই যে সুলতানি শাসন পড়তেছি, সুলতান কেন? কারণ তারা এই শাসকরা মুসলিম ছিল। মুসলিমদের যে এই শাসন আমল সেটাই মূলত সুলতানি আমল নামে পরিচিত। তাহলে এই ফখরুদ্দিন মোবারক শাহ নিজে নামে কি করে, মুদ্রা জারি করে। তাহলে আমরা এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হলো তিনি হলো বাংলার প্রথম স্বাধীন সুলতান। তাহলে বাংলার প্রথম স্বাধীন সুলতান হলো এই ফখরুদ্দিন মোবারক শাহ, বা তার নাম ছিল ফকরা। তো এই ফখরুদ্দিন মোবারক শাহ মারা যাওয়ার পরে তার পুত্র গাজী শাহ ক্ষমতা বসেন, অর্থাৎ এই ফখরুদ্দিন 1338 থেকে 1349 পর্যন্ত কি করে, শাসন করে। এরপরে ক্ষমতা আসছে তার পুত্র গাজী শাহ। এই ফখরুদ্দিন মোবারক শাহ কিন্তু নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শুধু সে তার আধিপত্য বিস্তার করেছিল,
কিন্তু এইখান দিয়ে এই যে শামসুদ্দিন ইলিয়াস শাহ 1342 সালে ফিরোজাবাদের সিংহাসনে বসেন হাজী ইলিয়াস। এই হাজী ইলিয়াস সিংহাসনে বসে তার নাম ধারণ করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। তাহলে এই ফিরোজাবাদ তিনি সিংহাসনে বসেন, বসার পরে তিনি নাম চেঞ্জ করে ফেলেন, তার নাম শামসুদ্দিন ইলিয়াস শাহ ধারণ করেন। এরপরে কি করছে সে, এই 1352 সালে, দেখেন 1352 সালে কাকে পরাজিত করছে? গাজী শাহকে। এই গাজী শাহকে এই যে আমরা একটু আগে পড়ছি ফখরুদ্দিন মুবারক শাহ, তার ছেলে কিন্তু। এই যে 1349 পর্যন্ত মুবারক শাহ, ফখরুদ্দিন মুবারক শাহ ক্ষমতা থাকার পরে তিনি যখন মারা যান তখন এরপরে ক্ষমতা বসেন তার পুত্র গাজী শাহ। তো এই শামসুদ্দিন ইলিয়াস শাহ আবার কি করছে, এই গাজী শাহ স্বাধীন ছিল, পরে একে আক্রমণ করছে 1352 সালে। এই শামসুদ্দিন ইলিয়াস শাহ গাজী শাহকে পরাজিত করে এই শামসুদ্দিন ইলিয়াস শাহ কী করে, ক্ষমতায় বসে। তাহলে এই গাজী শাহ আমরা আগে বলছি উনি ছিল সোনারগাঁয়ের আর উনি ছিল ফিরোজাবাদে। তাহলে শামসুদ্দিন ইলিয়াস শাহ এখন সিংহাসন দখল করে ফেলছে, সোনারগাঁওটা দখল করে ফেললো। এবার শামসুদ্দিন ইলিয়াস শাহ কী করছে, এই যে 1352 সালে ক্ষমতা দখল করার পরে পুরা বাংলায় তিনি অধিকার লাভ করেন। অর্থাৎ ফখরুদ্দিন মুবারক শাহ এবং তার পুত্র গাজী শাহ মূলত ছিলেন শুধু সোনারগাঁয়ের। পরে 1352 সালে এই শামসুদ্দিন ইলিয়াস শাহ গাজী শাহকে পরাজিত করার পর সমগ্র বাংলা ওনার অধীনে চলে আসে। তো তিনি ওই সময় যে বাংলার জনপদগুলো ছিল এই সবগুলা জনপদকে একত্র করে বাংলার নাম দেন বাঙ্গালা। আমরা যখন প্রাচীন জনপদ পড়েছিলাম তখন কিন্তু আমরা এই শামসুদ্দিন ইলিয়াস শাহর নাম পড়েছিলাম যে তিনি এই সমগ্র জনপদকে একত্র করে নাম দেন বাঙ্গালা, এই জন্য তার উপাধি ছিল শাহ-ই বাঙ্গাল। তো উনি অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন মুসলিম শাসনকর্তা। দেখেন এখানে একটা কথা বলা হচ্ছে অবিভক্ত, অর্থাৎ তিনি সমগ্র বাংলার প্রথম স্বাধীন সুলতান। আর যদি বলি আমরা শুধু বাংলার প্রথম স্বাধীন সুলতান তাহলে উনি হলো ফখরুদ্দিন মুবারক শাহ। আর অবিভক্ত অর্থাৎ পুরো বাংলার প্রথম স্বাধীন সুলতান হলো এই শামসুদ্দিন ইলিয়াস শাহ। এরপরে বাংলা রাজধানী তিনি গৌড় থেকে পান্ডুয়াতে স্থানান্তর করেন। তো শামসুদ্দিন ইলিয়াস শাহের পরে ক্ষমতা বসে গিয়াসউদ্দিন আজম শাহ। উনি 1393 থেকে 1411 সাল পর্যন্ত শাসন করে। তো এই গিয়াসউদ্দিন আজম শাহ পারস্যের কবি হাফিজ তার সাথে কি করে, পত্র বিনিময় করেন। এখন পারস্য বলতে কোন দেশকে বোঝায়? বর্তমান পারস্য বলতে এই যে ইরান দেশ আছে এই ইরান দেশকে মূলত বোঝায়। তাহলে আমরা বলতে পারস্য বলতে ইরানের কবি হাফিজের সাথে তিনি পত্র বিনিময় করেন, কে? গিয়াসউদ্দিন আজম শাহ। তো এই গিয়াসউদ্দিন আজম শাহের তত্ত্বাবধানেই মূলত বাঙালি মুসলিম কবি শাহ মোহাম্মদ সগীর তার বিখ্যাত একটা রচনা ইউসুফ জুলেখা, এই ইউসুফ জুলেখা এই সময়ে সম্পন্ন করে। মূলত এই গিয়াসউদ্দিন আজম শাহের আমলে শাহ মোহাম্মদ সগীর, এই ইউসুফ জুলেখার লেখক হলো শাহ মোহাম্মদ সগীর। এরপরে ক্ষমতা আসছে রাজা গণেশ। উনি হলো মূলত এই যে সুলতানি আমলের একমাত্র হিন্দু শাসক রাজা গণেশ। তো উনি আজম শাহের মন্ত্রী ছিলেন। এই যে গিয়াসউদ্দিন আজম শাহ ওনার মন্ত্রী ছিল এই রাজা গণেশ। পরে তার একজন পুত্র যদুনারায়ণ ছিল, উনি যদুনারায়ণ মুসলিম হয়ে তার নাম ধারণ করেন জালালউদ্দিন মুহাম্মদ শাহ। এরপরে ক্ষমতা আসে নাসিরউদ্দিন মাহমুদ শাহ, পরবর্তী ইলিয়াস শাহী যুগের প্রকৃত প্রথম শাসক। অর্থাৎ এই শামসুদ্দিন ইলিয়াস শাহের পরে এই শাহী যুগের প্রকৃত প্রথম শাসক ছিলেন এই নাসিরউদ্দিন মাহমুদ শাহ। এই নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে শাসন আমলে বাগেরহাটে শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন খান জাহান আলী। তাহলে আমরা জানি বাগেরহাটে বিখ্যাত একটা মসজিদ রয়েছে, সেটা হলো 60 গম্বুজ মসজিদ। যদিও এটার নাম 60 গম্বুজ, কিন্তু এই মসজিদের প্রকৃত গম্বুজ সংখ্যা হলো 81টি। তো এই 60 গম্বুজ মসজিদ নির্মাণ করেন এই খান জাহান আলী। তাহলে এই খান জাহান আলী 60 গম্বুজ মসজিদ নির্মাণ করেন কোন শাসকের আমলে? সেটা হলো নাসিরউদ্দিন মাহমুদ শাহ। তারপর আসেন সুলতান রুকনউদ্দিন বরবক শাহ। উনি 1479 থেকে 1474 পর্যন্ত শাসন করে।
বঙ্গের সুলতানদের মধ্যে শ্রেষ্ঠ এবং মহাপণ্ডিত ছিলেন এই সুলতান রুকনউদ্দিন বরবকশা। এরপরে হাবশি শাসকগণ 1487 থেকে 1493। এই হাবশি শাসকগণের শাসন আমলের নাম ছিল অন্ধকার যুগ। এই হাবশি শাসকের পরে ক্ষমতায় আসে হোসেন শাহী বংশে যারা আছে, হোসেন শাহী বংশ, এরা 1493 থেকে 1538 সাল পর্যন্ত ক্ষমতায় থাকে। এই হোসেন শাহী বংশের প্রথম যে শাসক আলাউদ্দিন হোসেন শাহ 1493 থেকে 1519 সাল পর্যন্ত উনি ক্ষমতায় ছিলেন। সর্বশ্রেষ্ঠ স্বাধীন সুলতান, অর্থাৎ সবার থেকে শ্রেষ্ঠ স্বাধীন সুলতান ছিলেন এই আলাউদ্দিন হোসেন শাহ। মুসলমান শাসনের স্বর্ণযুগ কিন্তু এই আলাউদ্দিন হোসেন শাহের আমলে। জগৎভূষণ এবং নৃপতি উপাধিতে ভূষিত হন। এই সময় বাংলার রাজধানী ছিল গৌড়। এই সময় শ্রী চৈতন্য বৈষ্ণব ধর্ম প্রচার করেন, অর্থাৎ বাংলা সাহিত্যের যে শ্রী চৈতন্য যুগ, এই শ্রী চৈতন্য উনি মূলত এই সময়ে বৈষ্ণব ধর্মের প্রচার শুরু করেন। এই আলাউদ্দিন হোসেন শাহের পৃষ্ঠপোষকতার মালাধর বসু শ্রী মাজ্ঞবত ও কবীন্দ্র পরমেশ্বর মহাভারত বাংলায় অনুবাদ করেন। তো এই আলাউদ্দিন হোসেন শাহকে বলা হয় বাংলার আকবর। এটা হলো গৌড়ের ছোট সোনা মসজিদ। এই গৌড়ের ছোট সোনা মসজিদ নির্মাণ করেন আলাউদ্দিন হোসেন শাহ। এটা বর্তমান চাঁপাইনবাবগঞ্জে অবস্থিত এটা। তারপরে আসে নাসিরউদ্দিন নুসরত শাহ 1519 থেকে 1532। তো গৌড়ের বড় সোনা মসজিদ নির্মাণ করেন এই নাসিরউদ্দিন নুসরত শাহ। এই বড় সোনা মসজিদের অপর নাম হলো বারোদুয়ারি মসজিদ। এই নাসিরউদ্দিন নুসরত শাহ কদম রসুল দুর্গ নির্মাণ করেন। তাহলে আমরা বলছিলাম যে ছোট সোনার মসজিদ নির্মাণ করেন কে? এটা হলো আলাউদ্দিন হোসেন শাহ। এই যে গৌড়ের সোনা মসজিদ, ছোট সোনা মসজিদ নির্মাণ করেন। আর এই নাসিরউদ্দিন নুসরত শাহ নির্মাণ করে কি? গৌড়ের বড় সোনা মসজিদ। এই যে এটা হলো গৌড়ের বড় সোনা মসজিদ। তারপরে আসে গিয়াসউদ্দিন মাহমুদ শাহ 1533 থেকে 1538 সাল পর্যন্ত, অর্থাৎ উনি ছিল বাংলার শেষ স্বাধীন মুসলমান শাসক। তাহলে বাংলার শেষ স্বাধীন মুসলমান শাসক হলো এই গিয়াসউদ্দিন মাহমুদ শাহ। তো এই 1538 সালে কি করছে? শের শাহ এই গৌড় দখল করে গিয়াসউদ্দিন মাহমুদ শাহকে পরাজিত করলে বাংলার স্বাধীন সুলতানি যুগের অবসান হয়। দেখেন, আমরা যখন দিল্লি সালতান অর্থাৎ দিল্লির যে স্বাধীন সুলতানি আমল পড়েছিলাম সেটা 1526 সালে, অর্থাৎ 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধে সম্রাট বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করার মধ্য দিয়ে দিল্লির স্বাধীন সুলতানি আমল অবসান ঘটে। কিন্তু বাংলায় তখনও কিন্তু আরও কয়েক বছর স্বাধীন সুলতানি আমল ছিল। দেখেন, দিল্লিতে ছিল 1526 পর্যন্ত, আর বাংলায় ছিল 1538। অর্থাৎ 1538 সালে যখন এই শের শাহ এই নাসিরউদ্দিন মাহমুদ শাহকে পরাজিত করলেই মূলত বাংলার স্বাধীন সুলতানি যুগের অবসান ঘটে। তাহলে আমরা বলতে পারি আমরা দুইটা ইতিহাস পড়েছি। 1206 থেকে 1526 এটা দিল্লির সালতানাত পড়েছিলাম, আর 1204 থেকে 1538 পর্যন্ত আমরা বাংলার স্বাধীন সুলতানি আমল পড়েছি। তাহলে পরবর্তী ক্লাসে আমরা এই 1526-এর পর থেকে দিল্লির ইতিহাস শুরু করব, এবং এর পরবর্তী ক্লাসে 1538-এর পর থেকে বাংলার ইতিহাস শুরু করব। তো সবাইকে ধন্যবাদ।